মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাসী সিইসি, ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। নির্বাচনে ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামায়াত এনসিপি। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। গুম ও আলামত নষ্টে শীর্ষে র্যাব, পিছিয়ে নেই পুলিশও। ৪০টি ডিটেনশন সেন্টারের সন্ধান, এখনও হদিস নেই ২৫১ জনের। নিখোঁজদের ৬৮ ভাগই বিএনপির নেতাকর্মী। মোটরসাইকেলে এসে পরপর ২টি গুলি করে বুকে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে হত্যা। যশোরে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর, কারণ অনুসন্ধানে মাঠে পুলিশ। এবং মাদক মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মেক্সিকো, কলম্বিয়া, কিউবাতেও হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলাদেশ থেকে দেখা যাবে না আইপিএল। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ইতোমধ্যে কর্মকর্তাদের নতুন সূচি তৈরি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশ। আইপিএল বয়কটের আলোচনায় সরগরম বাংলাদেশ ক্রিকেট। যে আগুনে ঘি ঢালেন স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিতে। পরদিন আসিফ নজরুলের কথা আমলে নেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমে জানান, খেলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভুল করেছে ভারত। ঘোষণা দেন, দেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি ভিত্তি পর্যালোচনা করবে তারা। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। ২৪ ঘন্টা না পেরোতেই এলো সুসংবাদ, দেশে বন্ধ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার। দুপুরে এক প্রজ্ঞাপন জারি করে আইপিএল সম্প্রচার বন্ধের এ আদেশ দেয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না এবং তা প্রচারও করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে সুখবর আছে আরও একটা, যদিও সেটা এসেছে বর্ডারের ওপার থেকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যেতে না চাওয়ার বিষয়টা গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হলেও জয় শাহকে এখন পক্ষেই পাবে বাংলাদেশ। কারণ আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের সরকার নিরাপত্তার কারণে ভিন্ন দেশে টিম পাঠাতে না চাইলে সেটাকে আমলে নিতে বাধ্য সংস্থাটি। এক্সপ্রেসের খবর, ইতোমধ্যে আইসিসির কর্মকর্তাদের বিশ্বকাপের নতুন সূচি করতে নির্দেশ দিয়েছেন জয় শাহ। বাংলাদেশের দাবি মানলে পাকিস্তান এবং বাংলাদেশ দুদলের জন্যই শ্রীলঙ্কাতে সব ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে। শুধু তাই নয়, কোনো দল ফাইনালে উঠলে সে ম্যাচটাও ভারত থেকে সরিয়ে লঙ্কা দ্বীপে নিয়ে আসতে হবে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন। কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সিইসি জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। এদিকে যাচাই বাছাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বাদ পড়া প্রার্থীরা। সারা দেশে ২,৫৬৮ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে। ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। ইলেকশন কমিশন আমার জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন এই 1%-এর জনসমর্থন আদায় করার কথা বলে। আমি যখন ওটা দাখিল করতে যাব আমাদের উপর হামলা হয়ে আমাদের অনেকগুলা পেজ তারা ছিনিয়ে নিয়ে যায়। এখনো মব চলতেছে, বড় বড় দলের প্রার্থীরা আমাদের ছোট দলগুলোর উপরে সরাসরি ওনারা হস্তক্ষেপ করছে। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথাও জানান আবেদনকারীরা। আমার নামে কোনো মামলা আছে কিনা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আইসিসি আয়োজিত শোক সভায় একথা বলেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ৭১-এর বিরোধী শক্তি যেন রাজনীতিতে ভূমিকা রাখতে না পারে তা নিশ্চিতে তারেক রহমানকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে প্রতিদিনই শোক ও সমবেদনা জানাচ্ছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবার শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামপন্থীদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও আসেন শোক জানাতে। ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এইটা যাতে আর কখনো তৈরি না হয়, তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য সেটা আমরা লড়াই চালিয়ে যাব। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। এদিকে রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত শোক সভায় যোগ দেন দেশের সব ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তারা। এ সময় বিএনপি নেতারা বলেন, শুধু গণতান্ত্রিক উন্নয়নই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া। সব অর্থনৈতিক সংস্কারের পেছনে শুরুতে জিয়াউর রহমান সাহেব, পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র চলছে। চক্রান্ত রুখে দিয়ে সুন্দর দেশ গড়তে ব্যবসায়ী সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। শুধু গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নয়, বেগম খালেদা জিয়া দেশের সমৃদ্ধশালী অর্থনীতির প্রতীক ছিলেন বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মনে করছে জামায়াত ইসলামী। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির। আলাদা অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে ভোটের প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আজাদি যাত্রার শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা বলেন, প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দেশে আবারও ফ্যাসিবাদ তৈরির শঙ্কা তৈরি হয়েছে। খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না। একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে
সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। এদিকে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদের বৈঠক। বৈঠকে জামাত নেতারা অভিমত দেন, এখনও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু কর্মকর্তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সরকারকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও আলামত নষ্টে শীর্ষে ছিল র্যাব, পিছিয়ে নেই পুলিশও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে 40টি ডিটেনশন সেন্টারের সন্ধান। এখনও খোঁজ মেলেনি 251 ব্যক্তির, যার 68 ভাগই বিএনপির নেতাকর্মী। গুম এক বিভীষিকাময় শব্দ। রাজনৈতিক ভিন্নমত দমন কিংবা কণ্ঠরোধ করতে এক চরম হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালা থেকে কেউ কেউ ফিরে এলেও আজও হদিস মেলেনি অনেকের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে জড়িত র্যাব, 23% পুলিশ। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর সংশ্লিষ্টতাও রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল। এদিন 1569টি গুমের ঘটনা নিশ্চিত করে তদন্ত কমিশন, যাদের মধ্যে 251 জন এখনও নিখোঁজ। লাশ উদ্ধার করা হয় 36 জনের, যার মধ্যে 68% বিএনপির এবং 22% জামায়াত শিবিরের। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াত ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। তদন্তে 222 জনকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। এ সময় খোঁজ পেয়েছে 40টি বন্দিশালার। ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনা 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তে ব্যবস্থা নিতে আলাদাভাবে চিঠি পাঠানোর পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি জানাতে প্রতিবেদনে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় কমিশন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 70 ভরি স্বর্ণ ও 600 ভরি রূপা ডাকাতির ঘটনা ঘটেছে। ভাঙতে না পেরে 4 লাখ টাকা সহ সিন্ধুক তুলে নিয়ে যায় চক্রটি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা বিভাগ ও পিবিআই। রাত 3:21 মোহাম্মদপুর চন্দ্রিমা বাজারের রানা জুয়েলার্সে একে একে প্রবেশ করেন 7 জন। মুহূর্তেই ভেঙে ফেলেন সবকটি শেলফ। স্বর্ণ ও রূপার অলংকার তুলে পাঠিয়ে দেন বাইরে দাঁড়িয়ে থাকা অন্য সদস্যদের কাছে। সবশেষ সিন্দুক তুলে নেবার পালা। 400 কেজি ওজনের সিন্দুকটি তুলে নিতে তাদের সঙ্গে যোগ দেন আরও 3 থেকে 4 জন। দোকানির দাবি, অলংকারের পাশাপাশি খোয়া গেছে নগদ টাকা। 50 ভরি আছে কাস্টমারের আর আমার ব্যক্তিগত, দুইটা মিলে 50 ভরির মতো আছে। আর বন্ধকের আছে 20 ভরি। হ্যাঁ, এই মোট 70 ভরি। আর রূপা আছে 600 ভরি। হ্যাঁ, আর কিছু ক্যাশ টাকাও ছিল। তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ। ডাকাত চক্র শনাক্তে নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা। খোঁজখবর নিচ্ছি আসলে মার্কেটের অতীত ইতিহাস কিংবা অতীতে এই এলাকায় মানে কারা এরকম ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল। সিসি ক্যামেরা ফুটেজগুলো বিশ্লেষণ করে আমরা তারপরে আর কি ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এই ঘটনার আড়ালে কারা আছে। জড়িতদের ধরতে পুলিশের অন্য ইউনিটের পাশাপাশি কাজ করছে পিবিআই। আমরা যেমন কাজ করতেছি, ডিএমপি কাজ করতেছে, থানা কাজ করতেছে এবং সিআইডি কাজ করতেছে। ঠিক আছে, আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করতেছি। আমরা আশা করি এগুলো ডিটেক্ট করতে পারবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে, আমরা আশা করি পারবো। পুরো ঘটনাটি ঘটে মাত্র 4 মিনিট 42 সেকেন্ডে। দোকানি জানান, চুরি যাওয়া অলংকারের বাজার মূল্য প্রায় 1,80 লাখ টাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। স্থানীয়রা জানান, রাত 8টার দিকে বাড়ি ফেরার পথে রাউজানের পূর্ব গুজরা এলাকায় দুর্বৃত্তরা
মোটরসাইকেলে এসে যুবদল নেতা জানে আলমকে পরপর 2টি গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে 2টি গুলি লেগেছে বলে জানান চিকিৎসক। এদিন সন্ধ্যায় যশোরের মনিরামপুরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। এ সময় বাইকে করে এসে 3 যুবক তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রানার। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে 2 নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সীতাকুণ্ডের কুমিরা উপজেলায় KR শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ক্ষতবিক্ষত অবস্থায় খালেক ও সাইফুলের লাশ উদ্ধার করা হয়। কর্মীরা জানান, রোববার মধ্যরাতে ঘন কুয়াশার মধ্যে তীরে নোঙর করার সময় দিক ভুল করে একটি জাহাজ ধাক্কা দিলে মৃত্যু হয় বোটে থাকা 2 নিরাপত্তা কর্মীর। তবে শিপইয়ার্ড কর্তৃপক্ষের দাবি, ডাকাতের হামলা থেকে বাঁচতে সাগরে 2 নিরাপত্তা কর্মী ঝাঁপ দিলে এই দুর্ঘটনা ঘটে। মাদক চোরাচালানের অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় দুপুর 12টায় তাকে বিচারকের সামনে হাজির করা হয়। এদিকে ভেনেজুয়েলা নিয়ন্ত্রণে কারাকাসের কাছ থেকে সহযোগিতা না পেলে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোতে হস্তক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ গ্রেফতার করে নিউ ইয়র্কে আনার 48 ঘন্টার মধ্যেই তার বিচার কাজ শুরু হচ্ছে। স্থানীয় সময় সোমবার সকালে তাকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুপুর 12টায় বিচারকের সামনে হাজির করার কথা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ তুলে ধরা হবে। এদিকে সুইজারল্যান্ডে মাদুরোর থাকা যাবতীয় সম্পদ তাৎক্ষণিকভাবে জব্দের ঘোষণা দিয়েছে সুইস সরকার। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক সহ 1/2 মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কারাকাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ঘনিষ্ঠ মিত্র দেশ কিউবার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। কিউবার সংবাদ সংস্থা জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে মিশনে অংশ নিতে গিয়ে ওই যোদ্ধারা নিহত হন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদক পাচার দমন ও ভেনেজুয়েলার তেল শিল্পে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে দেশটি বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে কারাকাস সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হয়েই সুর নরম করেন ডেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ। সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রে নেয়ার পর অবশেষে মুখ খুলেছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেন গুয়েরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বাসঘাতক কারা ছিল তা ইতিহাস বলে দেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।